নমস্কার বন্ধুরা, আজকের ইন্ডিয়ান ইকোনমির সেকেন্ড ক্লাসটা হবে। ঠিক আছে, এই সেকেন্ড ক্লাসে কি করব আমরা করছিটা কি, আমরা ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংঘেনা স্যারের যে 4th এডিশন বেরিয়েছে 23-24-এর, এই বইটা থেকে আমরা করার চেষ্টা করছি একটা চ্যাপ্টার লাইন বাই লাইন। ঠিক আছে, আগের দিন মানি রিলেটেড ক্লাসগুলো হয়েছিল, আজকের ব্যাংকিং নিয়ে ক্লাসটা হবে। ঠিক আছে, আমরা এটা থেকেই করছি। এই যে কী পড়েছিলাম আগে, মানি কি, ঠিক আছে, তারপরে এই যে ফিয়াট মানে কি, তারপরে ক্রেডিট মানে কি, ফুল বডিড মানে কি, ফিডুসিয়ারি মানে কি, সিগনোরেজ কি হয়, সিগনোরেজ কে রাখে, কতটা রাখতে পারে, মানি সাপ্লাই কি, কেন আমরা মানি সাপ্লাই আমাদের জীবনে দরকার আছে, মানি সাপ্লাইকে মেজারমেন্ট কিভাবে করা যাবে। ঠিক আছে, তারপরে এই M0, M1, M2, M3, M4, তারপরে বিভিন্ন নিউ মনিটারি এগ্রিগেট এসেছিলো, সেগুলো আমরা দেখেছি। এরপরে আমরা মানি মাল্টিপ্লেয়ার দেখেছি। ঠিক আছে, এরকম করে করে ধীরে ধীরে করেছি। আজকে আমরা কি করব, ব্যাংকিং ইন ইন্ডিয়া। ঠিক আছে, ব্যাংকিং ইন ইন্ডিয়াটা পড়ব। চলো শুরু করি তাহলে। কি বলেছে, ফার্স্ট পাবলিক সেক্টর ব্যাংক এলাহাবাদ ব্যাংক কত সালে সেটা হয়েছিল? 1965। সরি, 1 মিনিট, এটা ঠিক নয়, এটা একদম ডাহা ভুল। এটা হচ্ছে 1965 হবে না, এটা 1865। কি ভুল, ঠিক আছে, এটা 1865-এ ফার্স্ট পাবলিক সেক্টর ব্যাংক যেটা হচ্ছে সেটা হয়েছিল, সেটা এলাহাবাদ ব্যাংক, এটা 1865 সেটা হয়েছিল। ঠিক আছে, হিস্টোরি অফ ব্যাংকিং। ব্যাংকিং ইন ইন্ডিয়া স্টার্ট হয়েছিল কবে? 1770-এ ব্যাংকিং স্টার্ট হয়েছিল। কবে? সেই 1770 সালে ব্যাংক অফ হিন্দুস্তান নামে একটা ব্যাংক সেট আপ হয়েছিল। সেটা হচ্ছে যেটা ভারতের প্রথম ব্যাংক। ঠিক আছে, আচ্ছা, ওল্ডেস্ট ব্যাংক বাট লিকুইডেটেড, সেটা কি? ওল্ডেস্ট ব্যাংক হিসাবে যেটা লিকুইডেট হয়েছে, কিন্তু লিকুইডাইট হয়ে গেছে, সেটা কি? ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা কবে 1770-এ সেটা সেট আপ হয়েছিল, সেটা হচ্ছে লিকুইডেট হয়েছে, সেটা ওল্ডেস্ট ব্যাংক কিন্তু লিকুইডেট। আচ্ছা, জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া সেটা হয়েছিল কবে? 1786-এ। ঠিক আছে, এটা। আচ্ছা, ওল্ডেস্ট ব্যাংক ইন কন্টিনিউয়াস অপারেশন, ব্যাংকটা হচ্ছে ওল্ডেস্ট কিন্তু কন্টিনিউয়াস অপারেশন আছে, সেটা কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে প্রথম হচ্ছে 1806-এ সেটা হয়েছিল ক্যালকাটাতে, তারপরে 40-এ, তারপরে 43-এ বোম্বে মাদ্রাস সেটা হলো, সেটা এখনও কিন্তু কাজ করছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই জন্য কী বলছে, ওল্ডেস্ট ব্যাংক, কন্টিনিউয়াস অপারেশন, সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, লার্জেস্ট ব্যাংক বর্তমানে কোনটা? সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, লেটার 3 প্রেসিডেন্সি ব্যাংক সেট আপ, 3টা প্রেসিডেন্সি আমরা ছিলাম তখন জানি। ঠিক আছে, এই গুজরাট, এই ভারত, ঠিক আছে, এই বেঙ্গল প্রেসিডেন্সি, তারপরে এই মাদ্রাস প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি, এই 3টা প্রেসিডেন্সিতে 3টা ব্যাংক সেট আপ হয়েছে। কী কী? এই যে ব্যাংক অফ ক্যালকাটা সেটা হয়েছিল 1806, ব্যাংক অফ বোম্বে সেটা হয়েছিল 1840-এ, আর ব্যাংক অফ মাদ্রাস সেটা হয়েছিল 1843-এ। কিন্তু কী হলো, 1913-তে চেম্বারলিন কমিশন বসলো। চেম্বারলিন কমিশন কী রেকমেন্ড করলো? যে একটা আরবিআই সেট আপ করতে হবে, ওখানে আরবিআই বলেনি, মানে এরকম একটা সেন্ট্রাল ব্যাংক সেট আপ করতে হবে, সেটা বললো। ঠিক আছে, এবার এই ব্যাংকগুলো তো অনেক দিন ফাংশন করছিল, এই 3টা ব্যাংক হচ্ছে মানে বহুদিনই কী করেছে, কোয়াসি সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করেছে। মানে যে ব্যাংক অফ বেঙ্গল, সেটা কি? বেঙ্গল প্রেসিডেন্সিতে সুপ্রিম কন্ট্রোল করতো। তারপর ব্যাংক অফ বোম্বে, যেটা সেটা বোম্বে প্রেসিডেন্সিতে সুপ্রিম কাজ করতো। যেটা হচ্ছে মাদ্রাস ব্যাংক, সেটা হচ্ছে মাদ্রাস প্রেসিডেন্সিতে কাজ করতো। কিন্তু সরকার কী করলো, 1921 সালে এসে কী করলো, 3টা ব্যাংককে অ্যামালগেট করে দিল, মানে মার্চ করে দিল। ঠিক আছে, মার্চ করে কী নাম দিল? ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কততে হলো? 1921-এ, ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই ইম্পিরিয়াল ব্যাংকে আবার 1955 সালে এসে নাম চেঞ্জ করে দেওয়া হলো, সেটাই হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাম। ঠিক আছে, আচ্ছা, আরবিআইয়ের সেট আপের ক্ষেত্রে বলি, 1922-এ হচ্ছে একটা রয়্যাল কমিশন বসেছিল, সালটা মনে রাখবো, 1922-এ বসেছিল। ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিনান্স এই নামে একটা কমিটি হচ্ছে সেটা হয়েছিল, যার চেয়ারম্যান ছিল হিল্টনিয়ম, এই জন্য এটাকে ইয়ং হিল্টনিয়ম কমিশন বলা হয়।
ঠিক আছে, মানে এইটা কী করলো যে ইন্ডিয়ান কারেন্সি ফিনান্সিয়াল পরিস্থিতি কীরকম, ঠিক আছে, কী কী স্টেপ নেওয়া যেতে পারে, এই নিয়ে কমিশনটা গঠন করা হলো। ঠিক আছে, সেই কমিশন রিপোর্ট কবে দিল? 4 বছর পরে, 1926-এ, যার উপরে বেস করেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেট আপ হলো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেট আপ হয়েছিল কবে? 1935-এ। ঠিক আছে, 1935-এ 1 এপ্রিল, এই তো 1 এপ্রিল 1935। কোন অ্যাক্টের আন্ডারে? সেটা হচ্ছে আরবিআই অ্যাক্ট 1934-এর আন্ডারে 1 এপ্রিল 1935-এ সেটা হয়েছিল। ইনিশিয়ালি এই আরবিআই যখন সেট আপ হয় তখন কলকাতায় এর হেডকোয়ার্টার ছিল। ঠিক আছে, যেটা 35-এ চলেছে, সেটা কলকাতায় কতদিন চলেছে? 1937 পর্যন্ত চলেছে। সেখান থেকে তারপরে শিফট করেছে নিয়ে মুম্বাইতে। বর্তমানে তাহলে আরবিআই হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। ঠিক আছে, আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে দেখো। ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক, ঠিক আছে, অ্যান্ড ওল্ডেস্ট জয়েন্ট সেক্টর ব্যাঙ্ক অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক প্লাস জয়েন্ট সেক্টর ব্যাঙ্ক, সেটা কি? এলাহাবাদ ব্যাঙ্ক, যেটা 1865-তে সেটা হয়েছিল। এটা প্রায় 150 বছর কমপ্লিট করে ফেলেছে। আচ্ছা, ওল্ডেস্ট জয়েন্ট স্টক ব্যাঙ্ক ইন ইন্ডিয়া বাট ফেল, এগুলো সব জয়েন্ট স্টককে হয়েছিল। মানে এই এলাহাবাদ ব্যাঙ্ক একটা সিঙ্গেল ব্যাঙ্ক হিসাবে হয়নি, বিভিন্ন লোক টাকা ইনপুট করেছে, ইনফিউজ করেছে, সেখান থেকে ব্যাঙ্কটা হয়েছে জয়েন্ট স্টক ব্যাঙ্ক। ঠিক আছে, জয়েন্ট স্টক ব্যাঙ্ক হিসাবে একটা হয়েছে যেটা কিন্তু ফেল হয়ে গেছে, সেটা কি? ব্যাঙ্ক অফ আপার ইন্ডিয়া। এটা হচ্ছে জয়েন্ট স্টক ব্যাঙ্ক হিসাবে গঠন করা হয়েছিল, কিন্তু এটা কাজ করতে পারেনি, ফেল করে গেছে। আচ্ছা, ফার্স্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উইথ লিমিটেড লাইবিলিটি টু ম্যানেজড বাই ইন্ডিয়ান বোর্ড। ঠিক আছে, ইন্ডিয়ানরা হচ্ছে ফার্স্ট কোন ব্যাঙ্কটা সেট আপ করেছিল? সেটা হচ্ছে আওয়াধ কমার্শিয়াল ব্যাঙ্ক। মানে আওয়াধে একটা ব্যাঙ্ক হয়েছিল। আওয়াধ মানে কি? বর্তমান দিনের ওই যে ইউপি অংশটা, সেইখানে আওয়াধ কমার্শিয়াল ব্যাঙ্ক। 1881-তে এটা সালটা খুব পরীক্ষায় দেয়, এটা লাগে। ঠিক আছে, ফার্স্ট ব্যাঙ্ক পিওরলি ম্যানেজ বাই ইন্ডিয়ান। আচ্ছা, এই যে ব্যাঙ্কগুলো, এগুলো হচ্ছে ইংরেজদের হাত থাকতো কোনো না কোনোভাবে, কিন্তু একটা ব্যাঙ্ক যেটা পিওরলি ইন্ডিয়ানরা ম্যানেজ করতো, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সেটা কবে? সেটা হয়েছে 1895-তে। সেই পিএনবিতে কিন্তু লালা লাজপত রায়ের হচ্ছে যোগদান ছিল। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাঙ্ক হুইচ ওয়াজ হোললি ওন্ড অ্যান্ড ম্যানেজড বাই ইন্ডিয়া, যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 1911 সালে যেটা কমার্শিয়াল ব্যাঙ্ক হিসেবে গঠন হয়েছিল, যেটা হোললি ম্যানেজড বাই ইন্ডিয়া। আচ্ছা, ক্রিয়েশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935-এ ক্রিয়েশন হলো, কিন্তু আরবিআই কবে সেটা হয়েছিল? 1935। কিন্তু ন্যাশনালাইজড কবে হলো? সেটা হচ্ছে 1950, এটা ভুল বলেছি। আচ্ছা, ইম্পিরিয়াল ব্যাঙ্কটা হচ্ছে 1955-তে এসবিআই অ্যাক্ট দ্বারা। আর ব্যাঙ্কিং রেগুলেশন, আচ্ছা এখানে লগুলো বলছে। আচ্ছা, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টগুলো পাস হয়েছে কত? 1949-এ। এই রেগুলেশন অনুযায়ী ব্যাঙ্কগুলোকে মানে কী করা হয়? রেগুলেট করা হয়। আচ্ছা, ন্যাশনালাইজেশন অফ এসবিআই সাবসিডিয়ারি। এসবিআই তো অনেক সাবসিডিয়ারি ছিল, তাদেরকে ন্যাশনালাইজড করে এসবিআইয়ের সাথে মার্জ করে দেওয়া হচ্ছে, সেটা কত? 1959-এ। আচ্ছা, এই যে আরবিআই হচ্ছে সেটা হয়েছিল 1935-এ, কিন্তু ন্যাশনালাইজড করতে হতে হয়েছিল 1949-এ। ঠিক আছে, 49-এ গেছে ন্যাশনালাইজড হয়েছিল। আচ্ছা, এছাড়া হচ্ছে ন্যাশনালাইজেশন অফ 14 মেজর প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক কত হয়েছিল? 1969। এটাও পরীক্ষা দেয়। ঠিক আছে, সেকেন্ড ফেজে কী করা হয়েছিল? 1980-তে আরও ছটা, তাহলে কি টোটাল 14-20টা ব্যাঙ্ক ন্যাশনালাইজড করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও হচ্ছে ক্রিয়েশন অফ রিজনাল রুরাল ব্যাঙ্ক মানে আরআরবি, সেটা কবে? সেটা হয়েছিল 1975-এ। ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্যাকচুয়াল কোশ্চেন আর কি, বিভিন্ন সাল টালগুলো আছে, এগুলো মনে রাখতে হয়, এগুলো পরীক্ষায়ও দেয় খুব। ঠিক আছে, আচ্ছা, দ্য ফার্স্ট ব্যাঙ্ক টু ওপেন ব্রাঞ্চ আউটসাইড অফ ইট। একটা ব্যাঙ্ক যেটা হচ্ছে ফার্স্ট হিসাবে ভারতের বাইরে হচ্ছে তার ব্রাঞ্চ খুলেছিল, সেটা কি? ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, 1946-এ। আচ্ছা, ফার্স্ট ওপেন ব্রাঞ্চ ইন কন্টিনেন্টাল ইউরোপ। ঠিক আছে, ইউরোপে প্যারিসে গিয়ে ব্রাঞ্চ ওপেন করেছিল। সেবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলে। এর এমব্লেম কি? টাইগার আন্ডার পাম ট্রি। আগে কিন্তু সিংহ ছিল, এখন হচ্ছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, সাথে কি? পাম ট্রি, তাল গাছ। ঠিক আছে, 1934-এ কী হলো? ব্রিটিশ ইনাক্টেড দ্য আরবিআই অ্যাক্ট। 1934-এ হলো। 1935-এ কী হলো? 1935-এ আরবিআই ওয়াজ এস্টাবলিশড। 1 এপ্রিল 1935-এ আরবিআই সেটা হলো।
ঠিক আছে। আরবিআই ওয়াজ পারমানেন্টলি মুভ টু মুম্বাই কততে 1937-এ। প্রথমে কলকাতায় হচ্ছে হেডকোয়ার্টার সেটা হলো, পরে হচ্ছে হেডকোয়ার্টার শিফট হয়ে গেল কত 1937-এ। 1949-এ কী হলো, গড ন্যাশনালাইজড আফটার ইন্ডিপেন্ডেন্স। ভারত স্বাধীনতা 47-এ, 2 বছর পরে 1949-এ হচ্ছে এই আরবিআইকে ন্যাশনালাইজড করা হয়েছিল। আচ্ছা, ন্যাশনালাইজড করা হয়েছিল মানে কি, আরবিআই কি প্রথমে তাহলে প্রাইভেট ব্যাংক ছিল? ইয়েস, আরবিআই প্রাইভেট লিমিটেড হিসাবে কাজ চালু করেছিল, ঠিক আছে। এমনকি এর 5 লাখ শেয়ার ছিল, এই 5 লাখ শেয়ার, হ্যাঁ 100 টাকা করে, টোটাল 500 কোটি টাকা বোধহয় ক্যাপিটাল নিয়ে আরবিআই সেটা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, ইন 2016 কী হলো, অরিজিনাল আরবিআই অ্যাক্ট অ্যামেন্ড করা হয়েছে 2016-তে, ঠিক আছে। বিভিন্ন স্ট্যাচুটারি বিভিন্ন ফাংশন অ্যাড করা হয়েছে, বিভিন্ন ল অ্যাড করা হয়েছে, বিভিন্ন লয়ের ইমপ্লিমেন্টেশনের জন্য যে ল দরকার হয় সেগুলো করা হয়েছে। আচ্ছা, আরবিআইয়ের কম্পোজিশন কী, মানে আরবিআই কীভাবে তৈরি, তার বিভিন্ন ডিরেক্টর কজন আছে, গভর্নর কজন আছে, সেগুলো আছে। আচ্ছা, আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কন্ট্রোল বাই সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর। এর একটা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর আছে। দ্য ডিরেক্টর অ্যাপয়েন্টেড 4 ইয়ার টার্মস। এই ডিরেক্টর 4 বছর টার্ম হিসাবে হয়, কোনো দিন 4 বছরের বেশি যেন হবে না, ঠিক আছে। আরবিআই অ্যাক্ট অনুযায়ী এগুলো হয়, ঠিক আছে। এই সেন্ট্রাল বোর্ডটা যে হয়, এই সেন্ট্রাল বোর্ডটা কাকে কাকে নিয়ে হয়, একজন গভর্নর থাকেন, 4 জন ডেপুটি গভর্নর থাকেন, 2 জন ফিনান্স মিনিস্ট্রি রিপ্রেজেন্টেটিভ থাকে, আর 4 জন হচ্ছে লোকাল বোর্ডের হেডকোয়ার্টার থেকে 4 জন থাকে। লোকাল বোর্ড 4টা কী কী, মুম্বাই, কলকাতা, চেন্নাই আর দিল্লি। এই 4টার হচ্ছে লোকাল বোর্ডের হেডকোয়ার্টার থেকে আসে। তাহলে এই ডিরেক্টর, সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টর কে কে থাকে, মানে এই বোর্ডে কে কে থাকে, এই গভর্নর থাকে, 4 জন ডেপুটি ডিরেক্টর, 2 জন ফিনান্স মিনিস্ট্রির লোক, আর 4 জন হচ্ছে 4টা লোকাল বোর্ড থেকে 4 জন থাকে। আচ্ছা, দ্য এক্সিকিউটিভ হেড অফ আরবিআই গভর্নর। এটা অনেক সময় দেয়, আরবিআই এক্সিকিউটিভ হেড কি, ঠিক আছে, গভর্নর দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে আরও বিভিন্ন টার্ম দিয়ে দেবে, উত্তর হবে গভর্নর। এটা দেয় কিন্তু পরীক্ষায়, আমি কোশ্চেন দেখেছি। দ্য গভর্নর ইজ অ্যাকম্পেলড বাই 4 ডেপুটি গভর্নর। আমরা পড়লাম আগে, একজন গভর্নর প্লাস 4 জন ডেপুটি গভর্নর থাকে, ঠিক আছে। ফার্স্ট গভর্নর অফ আরবিআই ওয়াজ স্যার অসবর্ন স্পিড, ঠিক আছে। প্রথম গভর্নর কে ছিল অসবর্ন স্পিড, ফার্স্ট। ইনি একজন অস্ট্রেলিয়ার অধিবাসী ছিলেন। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিল সিডি দেশমুখ, ঠিক আছে। এই সিডি দেশমুখ হচ্ছে এনার সময়ই ভারত স্বাধীন হয়েছিল, ঠিক আছে। ফার্স্ট ওমেন ডেপুটি গভর্নরকে, এখনও পর্যন্ত কিন্তু ওমেন গভর্নর আসেনি, ওমেন ডেপুটি গভর্নর একবার ছিলেন, তিনি কেজে উদেশি, ঠিক আছে। অনলি প্রাইম মিনিস্টার যিনি হচ্ছে আরবিআইয়ের গভর্নর হয়েছিলেন তিনি কে, মোহাম্মদ সিং, ইকোনমিস্ট হিসাবে একজন লেজেন্ড। আচ্ছা, আরবিআইয়ের ফাংশন কি, ফাংশনস অফ আরবিআই। আরবিআইয়ের কিছু মেন ফাংশন আছে, সেগুলো কি, মনিটারি অথরিটি। আরবিআইয়ের কাছেই মনিটারি অথরিটি আছে। অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের মনিটারি অথরিটি থাকে, এবার সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে কি, আরবিআই। সুতরাং মনিটারি অথরিটিটা কার আছে, আরবিআই, ঠিক আছে। আরবিআই মনিটারি অথরিটি কীভাবে ইমপ্লিমেন্ট করে, যেমন ইমপ্লিমেন্টেশন অফ মনিটারি পলিসি, বিভিন্ন মনিটারি পলিসি দেয়। এই মনিটারি পলিসি দ্বারা বিভিন্ন আর্থিক পরিস্থিতিকে কন্ট্রোল করা হয়, মানে সোজা কথা ইনফ্লেশন কন্ট্রোলে রাখা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে মনিটারি, এই ইমপ্লিমেন্টেশন অফ মনিটারি পলিসি। তারপরে মনিটারিং অফ মনিটারি পলিসি, সেই যে মনিটারি পলিসিগুলো ইমপ্লিমেন্ট হলো সেগুলো কিভাবে কাজ হচ্ছে, সঠিক তার গ্রাউন্ড ওয়ার্ক ঠিক আছে কিনা, সেগুলো জনগণের জন্য বেনিফিশিয়াল হচ্ছে কিনা, সেগুলো মনিটর করা। আর এগুলো আর কি করে, ইনশিওরিং প্রাইস স্টেবিলিটি, ঠিক আছে, বাজার মূল্য ঠিকঠাক রাখে। সেগুলো করার জন্য কি সরকার এই মনিটারি পলিসি চালু করে, আর সেটাই হচ্ছে আরবিআই হচ্ছে, সরকার নয়, আরবিআই মনিটারি পলিসি চালু করে, সেটাই হচ্ছে আরবিআইয়ের মনিটারি অথরিটি। আচ্ছা, রেগুলেটর হিসেবে কাজ করে। অ্যাডমিনিস্ট্রেটর অফ ফিনান্সিয়াল সিস্টেম, ভারতের ফিনান্সিয়াল সিস্টেমের রেগুলেটর হিসেবে কাজ করে। কী করে, বিভিন্ন ব্যাঙ্কগুলোকে তাদের অপারেশন দেখে, তাদের জন্য যখন যা ডিরেকশনের দরকার হয় ডিরেকশন দেয়, ঠিক আছে, এরকম কিছু করে। আচ্ছা, দিস মেথড রেসপন্সিবল ফর ফাংশনিং অফ দ্য কান্ট্রিজ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম। একটা দেশের মানে বা ভারতের ফিনান্সিয়াল সিস্টেমকে ঠিকভাবে স্মুথলি, আনকরাপ্টেডলি, ঠিক আছে, সঠিকভাবে চালানোর জন্য যে সমস্ত স্টেপগুলো নিতে হয় বা কীভাবে রেগুলেট করতে হয়, সেগুলো সব আরবিআই করে। এইগুলো কীভাবে আরবিআই করে, এই জিনিসগুলো এক্সারসাইজ করে আরবিআই কয়েকগুলো মেথড দিতে হয়। কি, লাইসেন্স ইস্যু করে,
ঠিক আছে, বিভিন্ন ব্যাংকের লাইসেন্স থাকে, আবার কোনো ব্যাংক বেগরবাই করলে তার লাইসেন্স ক্যান্সেলও হয়ে যায়, যেমন পেটিএমের সাথে এখন চলছে। ঠিক আছে, তারপরে লিকুইডিটি অফ অ্যাসেট, ঠিক আছে, অ্যাসেটের লিকুইডিটি নিয়েও কাজ করে। ঠিক আছে, ব্যাংক মার্জার, কোনো একটা ব্যাংক ফাংশন ঠিকঠাক করছে না, তার সাথে অন্য কোনো একটা ব্যাংকের মার্জ করে দিয়ে দুটোর ফাংশন করে দিল, যেমন ইউনিয়ন ব্যাংকের সাথে এলাহাবাদ ব্যাংক, তারপরে আন্ধ্রা ব্যাংক আর কিছু একটা ব্যাংক যোগ হয়েছিল, পিএনবির সাথে কিছু ব্যাংকে হচ্ছে অ্যাড করেছে, সেগুলো আমি পরে পড়বো। ঠিক আছে, এগুলো ব্যাংক মার্জ হয়। আর ব্রাঞ্চ এক্সপেনশন, ব্যাংক জেনারেলি কী করে, ব্যাংক করে কি শহরের দিকগুলোতে ব্রাঞ্চগুলো সেট আপ করে, বেশি ডিপোজিট হবে, বেশি টাকার লেনদেন হবে, কিন্তু গ্রামের দিকে যেতে চায়। এই জন্য এতে কি দেশে তো ফিনান্সিয়াল সিস্টেম স্টেবিলিটি থাকবে না, এই জন্য ব্রাঞ্চ এক্সপেনশনেরও দরকার হয়, সেটা হচ্ছে আরবিআই করে। ঠিক আছে, ম্যানেজিং দ্য ফরেন এক্সচেঞ্জ, আরবিআই কী করে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজ করে। ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জ মানে বৈদেশিক যে মুদ্রা আছে সেই মুদ্রা তহবিলকে হচ্ছে ম্যানেজ করে। ঠিক আছে, আর এই মেনটেন করার ক্ষেত্রে এই যে এটা মেনটেন করে মানে কি, রুপি ভ্যালুটাকে ঠিকঠাক রাখে। ঠিক আছে, বাজারে আউটসাইড মার্কেটে রুপির ডিমান্ড বাড়িয়ে কমিয়ে ঠিকঠাকভাবে রুপির ভ্যালুটা ঠিকঠাক রাখে। ঠিক আছে, আর এগুলো কি, ইট এডস দ্য ফরেন ট্রেড পেমেন্ট, বিভিন্ন ফরেন ট্রেড পেমেন্টের ক্ষেত্রে তো সেদিন অন্য আমি ধরো আমেরিকায় গিয়ে বিজনেস করবো, সেক্ষেত্রে তো ভারতীয় মুদ্রা ধরে দিলে হবে না, তো সেক্ষেত্রে ভারতের মুদ্রা রেখে সেই পরিমাণ ওই আমেরিকান মুদ্রা নিয়ে আমাকে ব্যবসা করতে যেতে হবে। বা আমেরিকার কেউ যদি ভারতে ব্যবসা করতে আসে, আমেরিকান ডলার দিয়ে দিলে তো সরাসরি অ্যাকসেপ্ট হবে না, সেটাকে আরবিআইয়ের কাছে রেখে সেই পরিমাণ আইএনআর নিয়ে ব্যবসায় নামতে হবে। তো সেগুলোই হচ্ছে কি করে, এই ফরেন ট্রেড পেমেন্টগুলো করে। তারপরে এই যে ফরেক্স, সেটাও তো অ্যাকচুয়ালি ফরেক্স হিসাবে কাজ করছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে ম্যানেজিং করে কে, আরবিআই। ঠিক আছে, ইস্যুয়ার অফ দ্য কারেন্সি ইস্যু করার ক্ষমতা কার আছে, আরবিআই আছে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের আছে। এবার কার ক্ষেত্রে কোনটা আছে সেটা দেখে নেবো একবার। আরবিআই রেসপন্সিবল ফর প্রোভাইড পাবলিক সাফিসিয়েন্ট সাপ্লাই অফ কারেন্সি অ্যান্ড নোট অ্যান্ড কয়েন্স, কারেন্সি নোট কয়েন এগুলো সাফিসিয়েন্ট ওয়েতে সাপ্লাই করে থাকে। দ্য কোয়ালিটি অফ কারেন্সি নোটস অ্যান্ড কয়েন্স আর টেকেন বাই কেয়ার অফ আরবিআই, কয়েনের কোয়ালিটি কী হবে সেগুলো হচ্ছে আরবিআই দেখে। ঠিক আছে, আরবিআই ইন চার্জ ইস্যুইং অ্যান্ড এক্সচেঞ্জিং অফ দ্য কারেন্সি অ্যান্ড কয়েন্স। ঠিক আছে, এই কি চার্জ ইস্যু করবে, ঠিক আছে, তা কারেন্সি এক্সচেঞ্জ কী করে হবে, কোন বেসিসে হবে, সেগুলো সব কিছুই আরবিআই দেখে। ঠিক আছে, দ্য ডিস্ট্রাকশন অফ দ্য কারেন্সি, কোনো নোট খারাপ হয়ে গেছে তাকে ডিস্ট্রয় করে দিতে হবে, সেই পরিমাণ আবার টাকা ছাপাতে হবে, সেগুলো কে করবে, সেগুলো সবই আরবিআই করে। ঠিক আছে, আরবিআই উইল রেগুলারলি ইস্যু দ্য ডিরেক্টিভস টু দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক টু লেন্ড লোন। এমনও তো হয় কমার্শিয়াল ব্যাঙ্কগুলো নিজের প্রফিটের জন্য অনর্থকভাবে টাকা লোন দিতে থাকে, তো সেগুলোকে ঠিকঠাকভাবে রেগুলেট করার কাজ কার থাকে, আরবিআই থাকে। ঠিক আছে, কারেন্সি নোটস অ্যান্ড প্রিন্টিং, কয়েন্স মিন্টিং। ঠিক আছে, কারেন্সি নোটস হচ্ছে প্রিন্টিং কোথায় হয়, কারেন্সি নোটস আর প্রিন্টেড ইন 4 প্রেসেস, 4টা প্রেসে হয়, যার মধ্যে 2টা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওন করে, আর 2টা হচ্ছে কি করে, আরবিআই করে, মানে কন্ট্রোল করে। এই আরবিআই যে কন্ট্রোল করে, আরবিআই হচ্ছে একটা সাবসিডিয়ারি আছে ভারতীয় নোট মুদ্রণ লিমিটেড, যেটা হচ্ছে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর বেস্ট, সেটাই হচ্ছে আরবিআই নোটগুলো যে ছাপা সেগুলো থাকে। আচ্ছা, এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওন যে প্রেসেসগুলো কী কী, প্রেসগুলো হচ্ছে নাসিক আর দেওয়াস, এগুলোতে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন নোট ছাপা হয়। আচ্ছা, 2 আদার প্রেস হচ্ছে যেটা মাইসোর আর শালবনি, এটাতে আরবিআই হচ্ছে টাকা প্রেস করে। দ্য কয়েন আর মিন্টেড 4 মিন্ট, 4টা জায়গায় হচ্ছে মিন্ট করা হয়, সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে যেটা 4টা জায়গায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে কয়েন মিন্ট করে, সেটা কি কি, সেটা হচ্ছে মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, নয়ডা, এই 4টা জায়গায় কয়েনগুলো মিন্ট হয়, মানে কয়েনগুলো ছাপা হয়। আচ্ছা, আরবিআইকে কী বলা হয়, লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট। ঠিক আছে, কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংকের হঠাৎ টাকার দরকার, শেষ মুহূর্তে হঠাৎ করে টাকা দরকার, সেক্ষেত্রে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে কে টাকা ধার দেয়, হচ্ছে আরবিআই টাকা দেয়। বা কোনো ক্ষেত্রে সরকারের টাকা দরকার, সেক্ষেত্রে টাকা কে দেয়, আরবিআই টাকা দেয়। এই জন্য আরবিআইকে লেন্ডার অফ দ্য লাস্ট রিসর্ট বলা হয়। ঠিক
ঠিক আছে। আরবিআই জোনাল অফিস কিছু আছে, জোনাল অফিস কি 4টা, একটা হচ্ছে দিল্লি যেটা নর্থের জন্য, চেন্নাই যেটা সাউথের জন্য, কলকাতা ফর ইস্টের জন্য, আর মুম্বাই ওয়েস্টের জন্য। ঠিক আছে, তার উপরের জন্য দিল্লি, এদিকে কলকাতা, এদিকে মুম্বাই, আর এটা হচ্ছে চেন্নাই। ঠিক আছে, এইটা হচ্ছে আরবিআই আর ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম। এটাই হচ্ছে কি বেশি ফ্যাকচুয়াল বেস কোশ্চেনগুলো ছিল, তোমরা ডেটাগুলো পারলে তুলে নিবে, এগুলো লাগবে। ঠিক আছে, পরের দিন আরবিআইয়ের হচ্ছে মনিটারি পলিসিটা করাবো। ঠিক আছে, তো তোমরা কেমন লাগছে জানাবে, সবাই সঙ্গে থাকো। ঠিক আছে, তো আজকের মতো বাই, চলো।